খবর শুনছেন বরাক নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। সোশ্যাল মিডিয়া প্রার্থীদের প্রচারে করা কমিশন, কার কথা অ্যাকাউন্ট মনোনয়নপত্রেই জানাতে হবে। পশ্চিম এশিয়ার সংঘাতে প্রাণ গেল আরও এক ভারতীয়ের, মুখ খুলল কেন্দ্র। প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব, লিটার প্রতি কত টাকা করে বৃদ্ধি। কাজের লোকে বিয়ে করছেন না, স্ত্রী রান্না না করলে তা নির্যাতন নয়, ডিভোর্স মামলায় সুপ্রিম কোর্ট। কাপুরুষদের মনে রাখবো, ইরান যুদ্ধে পাশে না পেয়ে ন্যাটোর ওপর চটলেন ট্রাম্প। আমার পক্ষে সম্ভব নয়, মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগ মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছি বিস্তারিত সংবাদে। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বা সোশ্যাল মিডিয়া প্রচারে যথেষ্ট কড়াকড়ির পথে নির্বাচন কমিশন। ভুয়ো প্রচার, বিজ্ঞাপনের খরচ ফাঁকি রুখতে সোশ্যাল মিডিয়ায় চলবে কড়া নজরদারি। এবারই প্রথম নজিরবিহীন পদক্ষেপ করছে কমিশন। জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় কোন প্রার্থীর কটি অ্যাকাউন্ট তা মনোনয়ন পর্বেই জানাতে হবে। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে কমিশনের বক্তব্য, স্বচ্ছ এবং সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সোশ্যাল মিডিয়া কড়া নজরদারি চলবে। এবারের ভোটে ভুয়ো প্রচার, টাকার বিনিময়ে বিজ্ঞাপনের মতো কাজকর্মে লাগাম টানতে নির্বাচন কমিশন মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি গঠন করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম বিজ্ঞাপনী প্রচারের আগে এই কমিটির অনুমোদন চাই, অন্যথায় তা নিয়মভঙ্গ বলে ধরে শাস্তি দেওয়া হবে। তবে এসবের আগেও প্রাথমিক পদক্ষেপ, প্রার্থীরা মনোনয়নের সময় নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে, সেসব যাচাই করবে নির্বাচন কমিশন। পশ্চিম এশিয়ার যুদ্ধের বলি হলেন আরও এক ভারতীয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করল কেন্দ্র। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান এই যুদ্ধের কারণে পশ্চিম এশিয়া এ নিয়ে মোট 6 জন ভারতীয়র প্রাণ গেল। এদিন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অসীম মহাজন নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, গত 18 মার্চ রিয়াদে এক হামলায় এবার ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি আমরা। রিয়াদে আমাদের দূতাবাস ওই ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে। নিহত ব্যক্তির মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয়ে রাখা হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাত এখনো পর্যন্ত ত্রিমুখী হলেও তার ব্যাপ্তি এখন গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। তার বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। সাউথ ব্লক সূত্রে খবর, এই যুদ্ধের কারণে এখনো পর্যন্ত পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের মোট 6 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। অসীম মহাজন আরও জানিয়েছেন, নিখোঁজ ভারতীয়দের সন্ধান পেতে এবং নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য সৌদি আরব, ওমান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দেশজুড়ে প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়িয়ে দিল কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড লিটার প্রতি প্রিমিয়াম পেট্রোলের দাম 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে। যদিও এই আকস্মিক বৃদ্ধির কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। সাধারণ পেট্রোলের দামেও কোনো পরিবর্তন হয়নি। এইচপিসিএল জানিয়েছে, অপরিশোধিত তেলের যোগানে কোনো ঘাটতি নেই। শিল্পক্ষেত্রে ব্যবহৃত ডিজেলের দাম বেড়েছে লিটারে 22 টাকা করে। পশ্চিম এশিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে যে যুদ্ধ চলছে তার প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানি লেনদেনে। হরমুজ প্রণালী দিয়ে পশ্চিম এশিয়া জ্বালানি তেল এবং গ্যাস বিভিন্ন দেশে পরিবাহিত হয়। সেই মূল জলপথ ইরান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। ভারতের অনেক জায়গায় জাহাজও আটকে পড়েছে। কিছু জাহাজকে হরমুজ পার করার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়, কারণ ভারত চাহিদা অনুযায়ী 60% এলপিজি হরমুজ দিয়ে আমদানি করে। তবে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছিল, হরমুজ ছাড়াও অন্য পথে অধিকাংশ তেল আমদানি করা হয়, তাই তেলের যোগান ব্যাহত হয়নি। পেট্রোল এবং ডিজেলের দামও এতদিন বাড়েনি। কেন্দ্র দাবি করেছিল, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে। তার সত্ত্বেও দেশের বাজারে ওই দামে পরিবর্তন করা হচ্ছে না। তবে এবার সেটাও বেড়ে গেল। স্ত্রী রান্না করছেন না বা গৃহস্থালির কাজ ঠিকমতো করছে না, এই অভিযোগকে নির্যাতন বলা যায় না। একটি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, সময় বদলেছে। সংসারের কাজকর্মে স্বামীকেও সমানভাবে অংশ নিতে হবে। ভাগে যোগে সংসারের দায়িত্ব সামলানোই আধুনিক দাম্পত্য জীবনের শর্ত। শুধুমাত্র গৃহস্থালির দায়িত্ব পালন না করলে তাকে নির্যাতন বা অত্যাচার বলে দাগিয়ে দেওয়া যায় না। বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ শুনানির সময় সরাসরি বলেন, আপনি কোনো গৃহপরিচারিকাকে বিয়ে করছেন না, আপনি একজন জীবন সঙ্গীকে বিয়ে করছেন। বিচারপতি বিক্রমনাথ আরও যোগ করেন, রান্না, কাপড় কাচা এই সব কাজেও আপনাকে অংশ নিতে হবে। এখনকার সময় আলাদা। একটি বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্টে প্রসঙ্গ ওঠে। ওই মামলায় নির্যাতনের অভিযোগ তুলে ডিভোর্স চেয়েছেন স্বামী। তার অভিযোগ, বিয়ের কিছুদিনের মধ্যেই স্ত্রীর আচরণ বদলে যায়। তিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং রান্না করতে চাইতেন না। এমনকি সন্তানের জন্মের সময় তাকে অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি বলে দাবি করেন স্বামী।
দেখতে দেখতে প্রায় ৩ সপ্তাহ হয়ে গেল ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। তছনছ হয়ে যায় তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয় আয়াতোল্লাহ আলী খামেনির। সেই সংঘাতের রেশ চলছে এখনো। যুদ্ধের আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য। এহেন যুদ্ধে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কিছুটা একলা হয়ে পড়ছেন? ন্যাটোর সঙ্গে দেশগুলি প্রতি তার সাম্প্রতিক বিষোদগার যেন সেদিকে ইঙ্গিত করছে। ঠিক কি লিখেছেন ট্রাম্প? ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি ন্যাটোর উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে লিখেছেন, আমেরিকা ছাড়া ন্যাটো কাগুজে বাঘ। তার দাবি, ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধ আসলে পরমাণু শক্তিধর এক দেশকে থামানোর লড়াই। কিন্তু সেই লড়াইয়ে সামিল হতে চাইছে না ন্যাটোর সদস্য দেশগুলি। অথচ তেলের দাম বাড়া নিয়ে তারা অভিযোগ জানিয়েই চলেছে। ট্রাম্পের খোঁচা, বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে, তবুও ওরা চেষ্টা করছে না যে হরমুজ প্রণালী খোলার, যা করতে গেলে ন্যূনতম ঝুঁকি নিতে হবে ন্যাটো দেশগুলিকে, এমনটাই মনে করছেন ট্রাম্প। এরপরও তারা তা না করায় ট্রাম্পের কটাক্ষ, ওরা কাপুরুষ, আমরা ওদের মনে রাখবো। বৃহস্পতিবার জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, জাপান এবং কানাডা এক যৌথ বিবৃতিতে প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় সামিল হওয়ার অঙ্গীকার করেছে। তবে সেই সঙ্গে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স ইঙ্গিত দিয়েছেন, এই ধরনের চেষ্টায় সক্রিয় সংঘাতের অবসানের উপর নির্ভরশীল। শুক্রবার সে সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলার শুনানিতে সূর্যকান্ত জানান, প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার মামলা তার নিজের পক্ষে বিচার করা সম্ভব নয়। তার পর্যবেক্ষণ, এটা স্বার্থের সংঘাত তৈরি করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই মামলায় থাকলে আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানিয়েছেন, এই মামলার বিচার করা তার পক্ষে সম্ভব নয়। এদিকে প্রধান বিচারপতি মামলা থেকে সরে দাঁড়াতে ওই মামলার অন্য বেঞ্চে শুনানি হতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের কেন্দ্রীয় আইনকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতিও অন্তর্ভুক্ত ছিলেন। সেই কারণে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি। ২০২৪ সালের শীতকালীন অধিবেশনে সংসদে পাশ করা হয় নির্বাচন কমিশনের আইন ২০২৩। সেই আইনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই ইস্যুতে বিতর্ক শুরু হয়। কেন্দ্রের এই আইনকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এ নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের নিয়োগের প্যানেল থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া যাবে না। এই নিয়ে কেন্দ্রকে নোটিশও জারি করা হয়েছিল।